অনলি 50,000 টাকা, যখন ওই মুহূর্তে খুবই নিড ছিল, মানে একটা বড় অ্যামাউন্ট ছিল, সেখানে আমার 50,000 টাকা কম ছিল। আমার খুবই কাছের বন্ধু বান্ধব যারা স্টেবল, যারা দেওয়ার মতো, এবং তাদেরকেও কোনো এক সময় আমি সাপোর্ট করেছি, আমি টাকা পয়সা দিয়েছি, তারা আবার ব্যাগও দিয়েছে। কিন্তু আমি বিপদে পড়লাম, তারা তো জানে আমি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছি, আমাকে কিন্তু মুখের উপর না করেছে, আমাকে বলেছে যে না না রে টাকাটা নাই, বা না রে ম্যানেজ করতে পারছি না, বলে নাই এইভাবে যে দেখি কি করা যায়, এটাও কিন্তু বলে নাই, বলার সাথে সাথে না রে নাই। সো এটাও বলেছে, এবং অনেক ফ্যামিলি মেম্বার্স আমার সাথে কথাও বলে নাই, যোগাযোগ রাখে নাই, ইনকেস যদি আমি হেল্প চাই, এবং সবাই এটা এক্সপেক্ট করছে যে আমি বেঁচে থাকবো না। সো একটা মরা মানুষের পিছনে অবশ্যই সে ইনভেস্ট করবে না। হ্যাঁ, তাদের চিন্তাধারা, সবার চিন্তাধারা তো আর সেম না, যে ও তো মরেই যাবে, সো ওর পিছনে ইনভেস্ট করে তো লাভ নাই, যখন আমি বেঁচে থাকবো, যখন আমি ভালো একটা পর্যায়ে যাব, ঠিক আছে ও ইনভেস্ট করি না, ইন ফিউচারে ও তো আমাকে দেখবে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বার্স আমার কাছ থেকে চলে গেছে। এবং সব থেকে কষ্টের যে জায়গাটা ছিল আমার জার্নিতে, সেটা হচ্ছে আমার বাবা, আমার স্টেপ মম আছে, আমার নিজের মা নেই। আমার বাবা ফার্স্ট কেমোতে ছিল, সেকেন্ড কেমোতে ছিল, তারপর কিন্তু অন্য কেমোগুলোতে আসতে পারেনি। সে হয়তো চেষ্টা করেছে, আর চেষ্টা করেনি, আই ডোন্ট নো, মুখ থেকে যতটুকু বলার বলেছে। আমার যে স্টেপ মম, সে হচ্ছে আমার বাবাকে আসতে দেয়নি, এটা তার মানে ভাষ্য মতে। কিন্তু আমার ওই মুহূর্তে এমন ফিল হতো যে সবসময় আমি চাইতাম যে আমার কাছের মানুষগুলো আমার আশেপাশে থাকুক। এবং এমনও হয়েছে, আমার বোনরা ঢাকাতে সবাই এস্টাবলিশ, 24টা ঘন্টা আপনার জন্য কেউ বসে থাকবে না, আর একমাত্র সেই বসে থাকবে আপনার মা, যে আপনাকে জন্ম দিয়েছে। সেটা তো আমার ছিল না। সো আমার বোন আমাকে সাপোর্ট করেছে, আমার 2টা বোন ঢাকা শহরে থাকে, তারা এস্টাবলিশ, তারা আমাকে কিন্তু 24 ঘন্টা অবশ্যই তারা আমার জন্য বসে থাকবে না, তাদের চাকরি আছে, তাদের বিজনেস আছে, তাদের সময় দিতে হবে। সো এমন হয়েছে যে আমি এক গ্লাস পানি, আমি তো উঠতে পারতাম না বিছানা থেকে, এবং ওই মুহূর্তে আমার যে হেল্পিং হ্যান্ড ও ছিল না, মানে অনেক আগেই ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। সো ওই মুহূর্তে আমার ছোট বুয়া ছিল, সে 24 ঘন্টা অবশ্যই আমার পিছনে লেগে থাকবে না। তো আমি পানি খাওয়ার জন্য আমি বিছানা থেকে উঠে একজন মানুষ পাইনি যে আমাকে পানিটা চাওয়ার পরে দিবে। ওই কষ্টটা থেকে আমার বাবার প্রতি কিন্তু আমার অনেক অভিমান ছিল, যে আমি ওই সময় আমার ফিল হয়েছে যে আমি যদি সুস্থ হই, আমি হয়তো আমার বাবার সাথে কথা বলবো না, কারণ সে যদি চাইতো, আমার যে স্টেপ মম, তাকে হচ্ছে ঢাকাতে পাঠাতে পারতো, আমার বাসায় থাকতে পারতো, যে ঠিক আছে যতদিন ও রিকভারি না করে তুমি থাকো, ওকে টেক কেয়ার করো, ওকে রান্না বান্না করে খাওয়াও, অ্যাটলিস্ট পানিটা এগিয়ে দাও। কারণ আমার গ্রামের বাড়িতে কাজের মহিলা আছে, তারা আমার বাড়ি দেখতো, আমার গ্রামের বাড়ি দেখতো। সো সে চাইলে আমাকে এসে টেক কেয়ার করতেই পারতো, বা ফোর্স করে আমার আম্মাকে পাঠাতেই পারতো। সেই কাজটা করে না, ওই জায়গা থেকে আমার বাবার প্রতি অনেক বেশি অভিমান ছিল। কিন্তু আমরা মেয়ে মানুষ তো, আমরা বাবাকে অনেক বেশি ভালোবাসি, মেয়েরা হয়তো হয়, আমার এটা হয়েছে। সুস্থ হওয়ার পর যখন মা বলে ডাক দেয় বা হাসি দিয়ে তাকায়, ওই জিনিসগুলো আর মাথায় থাকে না, তখন স্বাভাবিকভাবে যে না, দিন শেষে সে তো আমার বাবা। কিন্তু ওই মুহূর্তের ওই যে ফিলিংসটা, ওই যে কি ফিল হয়েছে, এটা আপনাদেরকে আমি এখন বলতেছি, আপনাদের হয়তো স্বাভাবিক লাগছে, কিন্তু আমি বুঝাতে পারবো না। যে আমি এক গ্লাস পানি চেয়ে আমি কিন্তু পানি পাই নাই, আমার জাস্ট ওই মুহূর্তটা আমি যখনই ভাবি, তখনই আমি মানে আমার মনের অজান্তে আমার চোখ থেকে পানি পড়ে যায়, যে কি হচ্ছে, মানে আমার কি জন্মটাই, মানে আমি কেন জন্ম নিলাম। ওই মুহূর্তে আমার এটা ফিল হয়েছিল যে আমি কেন বেঁচে আছি, যে আমি এক গ্লাস পানি খেতে পারি নাই। তো ওই মুহূর্তটা, ওই যে যার কথা বললাম যে ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষী, আমার আল্লাহ তো অবশ্যই, আল্লাহ না চাইলে সুস্থ হতাম না, কিন্তু হিল্লা, আমরা গ্রামের ভাষায় যেটা বলি, যে হিল্লা হিসেবে যদি বলি, তাহলে সম্পূর্ণ ক্রেডিট আমি ওকে দিতে চাই। ও আমাকে এত সাপোর্ট, ছেলেটা বিজনেস করে, চাকরি করে, ওর অফিস নয়া পল্টন, ওইখান থেকে আমি তো ফোনেও কথা বলতে পারতাম না যে আমি পানি খেতে পারছি না, আমার মেডিসিন দরকার। ওই মুহূর্তে গাড়ি চালিয়ে এসে আমাকে হচ্ছে পানি খাওয়াইতো, মেডিসিন দিত, তারপরে হচ্ছে আবার ও হচ্ছে অফিসে যেত। সো বিষয়গুলো, জার্নিটা খুবই খুবই প্যাথেটিক ছিল। তবে এবং অফিসের যে যারা আছে, আমার ডিরেক্টর স্যার সুব্রত রঞ্জন দাস, ইডি স্যার, উনি খুবই সাপোর্টিভ ছিল। উনি হচ্ছে অনেক আমাকে হেল্প করেছে, সেটা আর্থিক বলেন, মেন্টালি বলেন, যেটাই বলেন না কেন। এবং অফিসের প্রত্যেকটা মানুষ হেল্প করেছে। আমার এখান থেকে সব থেকে বড় শিক্ষা যে আমি মানুষ চিনতে পেরেছি, এটা অনেক বড় বিষয়, এটা মানুষের জীবনের ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা মানুষ চিনতে পারি না, যে জন্য পথে পথে ধোকা খাই। মানুষ চেনাটা সর্বপ্রথম আমাদের জীবনে জরুরি একটা পার্ট।